ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা অনুধাবনমূলক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীলের খ আকারে। আর এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। আমরা যে প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রথম প্রশ্নে আমাদের বলা হলো পারদ একটি তাপমাত্রিক ধর্ম। তো প্রথম কথা হলো তাপমাত্রিক ধর্ম বলতে কি বোঝায়? তাপমাত্রিক ধর্ম হচ্ছে তাপমাত্রার তারতম্যের জন্য, তারতম্য মানে হচ্ছে পরিবর্তনের কারণে, তাপমাত্রার পরিবর্তনের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়। মানে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যেই ধর্ম অবশ্যই পরিবর্তিত হবে এবং দৃশ্যমান পরিবর্তন হবে, এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়। মানে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আমি তাপমাত্রার পরিবর্তনটা ক্যালকুলেট করতে পারবো, তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। এখন পারদ একটি তাপমাত্রিক পদার্থ, কারণ তাপমাত্রা বাড়লে এটি প্রসারিত হয় এবং তাপমাত্রা কমলে সংকুচিত হয়, অর্থাৎ এটি তাপমাত্রা অনুযায়ী নিজের আয়তন পরিবর্তন করে। এই গুণের জন্য পারদকে থার্মোমিটারে তাপমাত্রা মাপার কাজে ব্যবহৃত হয়। এই কারণে পারদ একটি তাপমাত্রিক পদার্থ। আমরা যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটারটা ব্যবহার করি, ম্যানুয়াল থার্মোমিটার যেটা আছে, সেই ম্যানুয়াল থার্মোমিটারে দেখবা ভেতরে পারদ থাকে। এই পারদটার কাজ হচ্ছে যখন তাপমাত্রা পরিবর্তন হয় পারদের আয়তনের পরিমাণ বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা কমলে আয়তনের পরিমাণ কমে যায়। তো তাপমাত্রা পরিবর্তনের কারণে পারদের আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা দেখে আমরা বুঝি যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। যেহেতু পারদের একটা ধর্ম দেখে আমরা তাপমাত্রার পরিবর্তন ক্যালকুলেট করতে পারি, সুতরাং পারদ একটা তাপমাত্রিক ধর্ম। 2 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি। বড় একখণ্ড বরফকে সুতা দিয়ে কেটে 2 টুকরা করা সম্ভব নয় কেন? মানে ধরো তুমি এক টুকরা বরফ নিলা, ঠিক আছে? বরফকে তুমি মানে জোরে বল প্রয়োগ করে সুতা দিয়ে কেটে ফেলার চেষ্টা করলো, অথবা চিকন তার দিয়ে কেটে ফেলার চেষ্টা করলা। তুমি কাটতে কাটতে নিচের দিকে যাবা, আবার দেখা যাবে হচ্ছে এটা জোড়া লেগে গেছে। মানে তুমি কেটে 2 টুকরা করতে পারবা না। কেন এমনটা হয়? তুমি যখন প্রচণ্ড চাপ প্রয়োগ করো তখন ওই চাপের কারণে যে সুতা অথবা তার থাকবে তার সংলগ্ন স্থানে গলনাঙ্কের পরিমাণ হচ্ছে কমে যাবে, যার ফলে সেখানে গলে যাবে, গলে যাওয়ার কারণে কেটে যাবে। কিন্তু তুমি যখন নিচে চলে যাবা তখন আবার গলনাঙ্ক আগের অবস্থায় ফিরে চলে আসবে, যার ফলে সেই জায়গাটা আবার জোড়া লেগে যাবে। এই জন্য তুমি যতই কাটার চেষ্টা করো, কাটতে কাটতে নিচের দিকে যাবা, আবার দেখা যাবে উপরের দিকে জোড়া লেগে যায়। এখন আমরা টেক্সট এটা কিভাবে বলতে পারি যে চাপের পরিবর্তনের কারণে বড় একখণ্ড বরফকে সুতা দিয়ে কেটে 2 টুকরা করা সম্ভব নয়। আমরা জানি চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়। কোনো বড় বরফকে সুতা দিয়ে কাটার সময় সুতা বরফের উপরে চাপ প্রদান করে, ফলে বরফের উপরের ওই অংশে গলনাঙ্ক কমে বরফ 2 টুকরা হতে শুরু করে। কিন্তু সুতা যত নিচের দিকে যেতে থাকে তত বরফের উপরের অংশে চাপ কমতে থাকে এবং চাপ কমে যাওয়ার ফলে গলনাঙ্ক পুনরায় বেড়ে যায়, ফলে বরফের উপরের অংশেও গলে যাওয়া পানি পুনরায় বরফে পরিণত হয়। এই কারণেই দেখা যায় সুতা দিয়ে কাটার পরেও বড় বরফ 2 খণ্ডে পরিণত হয় না। সুতরাং বড় এক খণ্ড বরফকে 2 টুকরা করা যাবে না সুতা দিয়ে কেটে। তাহলে বুঝতেই পারতেছো আমি যখন কাটবো উপরের অংশে চাপ বেশি থাকে বলে গলনাঙ্ক কম থাকে, যার ফলে কেটে যায়। কিন্তু যতই আমি নিচের দিকে যেতে থাকবো ততই দেখা যাবে উপরের অংশ গলনাঙ্ক আবার স্বাভাবিক হয়ে গেছে এবং বরফ গলা যে পানিগুলো আছে তার আবার বরফে পরিণত হয়ে টুকরা দুটাকে একসাথে করে ফেলতেছে। তাই আমি চাইলেও বরফ খণ্ডকে 2 টুকরা করতে পারবো না। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো। সেলসিয়াস ও ক্যালভিন স্কেল একই তাপমাত্রা পাওয়া যায় না কেন? মানে যদি সেলসিয়াসে 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ক্যালভিনে হবে দেখা যাবে 283 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেলসিয়াস স্কেল আর ক্যালভিন স্কেলের ভ্যালু কোনো সময় সমান হওয়া সম্ভব না। এখন কেন সম্ভব না? সেলসিয়াস ও ক্যালভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ও মান নির্ধারণ পদ্ধতি আলাদা হওয়ায় এদের তাপমাত্রা একই হওয়া যায় না। 2টি স্কেলের মধ্যে নির্দিষ্ট পার্থক্য আছে, যা হলো 273। ক্যালভিন স্কেলের প্রতিটি মান সেলসিয়াস স্কেলের তুলনায় 273 বেশি। অর্থাৎ ক্যালভিন সমান হচ্ছে এই যে সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। মানে স্কেলটার ধর্মই এরকম, সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের মধ্যে সবসময় 273 পার্থক্য থাকবে। যেহেতু 2টা স্কেলের মধ্যে তাপমাত্রা সবসময় একটা পার্থক্য থেকে যাচ্ছে, সুতরাং 2টা স্কেলের তাপমাত্রা কোনো সময় সমান হওয়া সম্ভব না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? অথবা আমরা ব্যাখ্যা করতে পারি বরফ গলে পানি হওয়ার সময় তাপ দেওয়া সত্ত্বেও তাপমাত্রা বাড়ে না কেন? ব্যাখ্যা করো। মানে ব্যাপারটা এরকম, ধরো -5 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা বরফ আছে বা একটা বরফের টুকরা আছে, তুমি এটাকে তাপ দিলে যেটা ঘটবে, এটা তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে পেতে যখনই গলনাঙ্কে এসে পৌঁছাবে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছাবে, তখন দেখা যাবে তুমি যতই তাপ দাও এই বরফের তাপমাত্রা আর 0 ডিগ্রি থেকে উপরে বাড়বে না। তখন প্রদত্ত যেই তাপটা আছে সেই তাপটা মূলত বরফকে গলিয়ে পানিতে পরিবর্তন, অর্থাৎ অবস্থার পরিবর্তনের কাজে ব্যবহৃত
হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি, এই যে প্রদত্ত তাপটা এটা আসলে সুপ্ত তাপ হিসেবে অবস্থার পরিবর্তন করে। এই জন্য এই সময় তাপমাত্রাটা বৃদ্ধি পায় না, জাস্ট অবস্থার পরিবর্তন করে। আর সেটা আমরা টেক্সট আকারে ব্যাখ্যায় কি লিখতে পারি? অবস্থা পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলে তাপ বস্তুর কণাগুলোর মধ্যকার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে কাজ করে। বন্ধন ভেঙে গেলে তখন বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এই জন্য অবস্থা পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলেও তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ তাপমাত্রা স্থির হয়ে যায়। ওই যে কথাটা বললাম, আমি যখনই তার গলনাঙ্কে এসে পৌঁছায় অথবা স্ফুটনাঙ্কে এসে পৌঁছায়, তখন আমি যতই তাপ দিই, এটা আসলে মূলত কণাগুলোর মধ্যে যে বন্ধন শক্তি আছে সেটা ভাঙার কাজে ব্যবহৃত হয়, যার ফলে সে সময় তাপমাত্রা বৃদ্ধি পায় না, জাস্ট অবস্থার পরিবর্তন ঘটে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন? মানে কোন একটা পদার্থে তাপ দেওয়া হলে এটা প্রসারিত হয় কেন? যে কোনো পদার্থে তুমি তাপ দেওয়ার পর এটা দেখা যাবে প্রসারিত হবে। কেন এটা প্রসারিত হবে? তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের অণুগুলোর গতি শক্তি বেড়ে যায়, যার ফলে পদার্থের প্রসারণ ঘটে। মানে তুমি যখন তাপ দিবা তখন পদার্থের অণুপরমাণুগুলোর মধ্যে যে গতি শক্তিটা আছে এটা বৃদ্ধি পাবে। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলেই মূলত হচ্ছে এর মধ্যে প্রসারণটা ঘটে। কোনো বস্তুর অণুগুলো যখন কাঁপতে থাকে তখন অণুগুলো একই শক্তি নিয়ে ভেতরের দিকে যতটা সরে আসতে পারে, বাইরের দিকে তার চেয়ে বেশি সরে যেতে পারে। ফলে প্রত্যেক অণুর গড় সাম্য অবস্থা থেকে বাইরের দিকে সরে যায়। এই কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে। এই যে মাঝখানে 2-3টা লাইন আছে না, এই 2-3টা লাইন একটু কঠিন মনে হতে পারে। এটার জন্য আমরা একটু এক্সাম্পল দেখি। ব্যাপারটা এরকম, বা আমরা যদি চিত্র দিয়ে দেখি, যে ধরো এটা একটা হচ্ছে অণু, এই অণুর মধ্যে এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। আমি যখন তাপ দিব তখন গতিশক্তির ফলে এরা যতটা না কাছাকাছি আসতে পারে, এরা তার থেকে বেশি দূরে সরে যেতে পারে, যার ফলে তাদের কি নেট যে দূরত্বটা আছে, এই নেট দূরত্বটা বৃদ্ধি পায়। এই নেট দূরত্বটা বৃদ্ধি পাওয়ার ফলেই মূলত পদার্থের আকৃতির পরিবর্তন ঘটে বা পদার্থ বৃদ্ধি পায়। এরপরে প্রশ্নটা হচ্ছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা পদার্থের অণুসমূহের গতি বা কম্পনের কারণে পাওয়া যায়। অন্যদিকে তাপমাত্রা হচ্ছে পদার্থের তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে আসলে। তাপীয় সংস্পর্শ মানে কি? তাপের আদান প্রদান করার মতো পরিস্থিতিতে আসলে সে কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে, মানে তাপ বেশি কমের উপর নির্ভর করবে না যে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা নির্ভর করবে তাপমাত্রার উপরে। তাপের প্রবাহ তাপমাত্রার উপরে নির্ভর করে, মানে কোন একটা বেশিতে তাপ বেশি হলেও সে তাপ বর্জন করতে পারে, আবার কোন একটা বেশিতে তাপ কম হলেও সে বর্জন করতে পারে। সুতরাং তাপের পরিমাণ কম বেশি কিনা এটার উপর নির্ভর করবে না যে তাপ কি গ্রহণ বর্জন হবে কিনা, এটা নির্ভর করবে মূলত তাপমাত্রার উপরে। যার তাপমাত্রা বেশি সে আসলে তাপ বর্জন করবে, যার তাপমাত্রা কম সে আসলে তাপ গ্রহণ করবে। তাপ পরিমাপের এসআই একক হচ্ছে জুল, অন্যদিকে তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। বায়বীয় পদার্থের বেলায় আপত ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনো পার্থক্য নেই কেন? খেয়াল করো, আপত ও প্রকৃত প্রসারণের কনসেপ্টটা কোত্থেকে আসছে। আমরা তরল পদার্থকে কখনোই সরাসরি তাপ দিতে পারি না, এটাকে আমার কোনো না কোনো পাত্রে রেখে তাপ দিতে হয়। তো পাত্রে রেখে তাপ দেওয়া হলে পাত্রেরও তো একটা প্রসারণ আছে, ওই প্রসারণটার কারণে আমার একটা আপত প্রসারণ, একটা অ্যাকচুয়াল প্রসারণ কত সেটা আসলে ক্যালকুলেশনের বিষয় আসে। কিন্তু তাপীয় বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই কনসেপ্টটা আর প্রয়োজন হয় না। কেন? কারণ এই ক্ষেত্রে প্রসারণটা এত বেশি ঘটে যেখানে পাত্রের প্রসারণটা এতটাই ছোট হয় যেটা আসলে ক্যালকুলেশনের মধ্যে না নিয়ে আনলেও কোনো রকম পরিবর্তন হবে না। মানে ব্যাপারটা এরকম, সমুদ্র থেকে এক বালতি পানি নিয়ে গেলে আসলে সমুদ্রের পানির উচ্চতার কোনো রকম পরিবর্তন ঘটে না। সুতরাং বায়বীয় পদার্থের ক্ষেত্রে পদার্থের প্রসারণটা এত বেশি হয় যে সেক্ষেত্রে পাত্রের প্রসারণটা আসলে আমাদের হিসাবের মধ্যে বা দাতব্য মানে হিসাবের মধ্যেই নিয়ে আসতে হয় না। এই জন্য এই ক্ষেত্রে আসলে কি হয়, কোনো পার্থক্য থাকে না আপত প্রকৃত প্রসারণের মধ্যে। তো এটা আমরা টেক্সটে বলতে পারি তরলের ন্যায় বায়বীয় পদার্থকে কোনো না কোনো পাত্রে রেখে তাপ দিতে হয়। কিন্তু তাপমাত্রার এই পরিবর্তনের জন্য বায়বীয় পদার্থের প্রসারণ পাত্রের প্রসারণের চেয়ে অনেক বেশি হওয়ায় পাত্রের প্রসারণকে উপেক্ষা করা যায়। ফলে বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রকৃত আপত প্রসারণের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভব ছড়িয়ে দেয়া হয় কেন? কারণটা হচ্ছে বাষ্পায়ন তরলের উপরিভাগের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। কাপড় শুকানোর সময় কাপড়কে যথাসম্ভব ছড়িয়ে দিলে পানির উপরিভাগের ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং এতে করে বাষ্পায়ন বেশি হয়, আর বাষ্পায়ন বেশি হলে কাপড় খুব দ্রুত শুকিয়ে যায়। মানে কাপড় তো শুকানোটা ডিপেন্ড করে বাষ্পায়নের উপরে, আর বাষ্পায়নটা নির্ভর করে পাত্রের উপরিতলের বা পানির উপরিতলের ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। এখন কাপড় যদি আমি পুরোটা ছড়াই দিই তাহলে দেখা যাবে কি
আমার এই ক্ষেত্রে বাষ্পায়নটা হওয়ার জন্য ক্ষেত্রফলের পরিমাণটা অনেক বেশি পায়, যার ফলে পানি খুব দ্রুত বাষ্পে পরিণত হয়। আর পানি খুব দ্রুত বাষ্পে পরিণত হয় বলে এই ক্ষেত্রে কাপড় খুব দ্রুত শুকায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন? ব্যাখ্যা করো। ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কারণ আমাদের চারপাশের বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত না থাকলে তা আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে। ফ্যান চালালে আশপাশের বাতাসে ভেজা মেঝের পানির সংস্পর্শে আসে এবং সেখান থেকে পানি জলীয় বাষ্প হিসেবে শোষণ করে, ফলে ভেজা মেঝে দ্রুত শুকায়। মানে মূল কনসেপ্টটা হচ্ছে এখানে যে ফ্যান চালালে আশপাশের বাতাস ভেজা মেঝের পানির সংস্পর্শে আসে এবং সেখান থেকে পানি জলীয় বাষ্প হিসেবে শোষণ করে। মানে ধরো একটা ফ্লোর, সেটা হচ্ছে আমি মুছলাম, সেখানে পানির পরিমাণ আছে বা পানির কারণে ভিজে আছে, তো তুমি যখন ফ্যান চালু করো তখন সে কি করে, আশপাশের বাতাসকে ওই মেঝের উপরে সার্কুলেট করতে থাকে। যেহেতু অনেক বেশি বাতাসকে সে সেখানে সার্কুলেট করে, যার ফলে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পানির বাষ্পায়নের পরিমাণটা বৃদ্ধি পায়। আর বাষ্পায়নের পরিমাণটা বৃদ্ধি পায় বলে সেক্ষেত্রে ফ্লোরটা খুব দ্রুত শুকিয়ে যায়। পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা থাকে কেন? অথবা গ্রীষ্মকালে মাটির কলসে রাখা পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো। তো এই মানে বিষয়টা আমি তোদেরকে এরকম বলি যে মাটির যে কলস আছে সেই মাটির কলসের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকার ফলে যেটা ঘটে যে পানি বাষ্পে পরিণত হওয়ার স্পেসটা অনেক বেশি পায় এবং খুব দ্রুত বাষ্পে পরিণত হতে পারে। এখন এই বাষ্পে পরিণত হওয়ার জন্য কিন্তু আমাদের বাষ্পায়নের সুপ্ত তাপটা প্রয়োজন হয়। তো এই বাষ্পায়নের সুপ্ত তাপটা সে কি করে, পাত্রের ভেতরে যে পানি আছে সেই পানি থেকে গ্রহণ করে, যার ফলে পাত্রের ভেতরে পানিটা আসলে ঠান্ডা থাকে। তাহলে সহজ কথা হচ্ছে মাটির কলসে অসংখ্য ছিদ্র থাকার ফলে পানি বাষ্পে পরিণত হতে পারে, আর বাষ্পে পরিণত হওয়ার কারণে পানিগুলো বাষ্পে পরিণত হওয়ার সময় যে তাপটা প্রয়োজন সেটা পাত্রের ভেতরের পানি থেকে শোষণ করে বলে সেক্ষেত্রে পানি অনেক বেশি ঠান্ডা থাকে। হ্যাঁ, এখন একটা কনফিউশন তোমাদের মধ্যে আসতে পারে যে স্যার মাটির কলসে যদি অসংখ্য ছিদ্র থাকে তাহলে পানি তো পড়ে যাওয়ার কথা। মানে এই ছিদ্রগুলো এতটাই সূক্ষ্ম, এতটা সূক্ষ্ম হওয়ার কারণে এখান থেকে পানি খুব সহজে পড়ে যায় না। কিন্তু তুমি যদি ধরো একটা মাটির কলসের মধ্যে বা মানে এটা কি বলে পাতিলের মধ্যে তুমি পানি রেখে দাও, দীর্ঘদিন রাখলে দেখবা যে পাতিলের নিচের অংশটা ভিজে সেচসেতে অবস্থায় হয়ে গেছে। কেন? কারণ এই ক্ষেত্রে তোমার ওই যে ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে নিচের অংশটা ভিজে যাচ্ছে। কিন্তু এটা লম্বা সময়ের ব্যাপার। কেন লম্বা সময়ের ব্যাপার? কারণ হচ্ছে এই ক্ষেত্রে ছিদ্রগুলো অনেক বেশি সূক্ষ্ম, তাই সরাসরি পানি পড়ে না, কিন্তু ধীরে ধীরে বের হয়। তো এই ধীরে ধীরে বের হতে পারার কারণেই মূলত হচ্ছে বাষ্প হয় এবং পানি থেকে হচ্ছে মানে ভেতরের পানি থেকে হচ্ছে তাপটা শোষণ করে ফেলে, যার ফলে পানিটা ঠান্ডা থাকে। আর পিতলের কলসের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তোমার পানি বাষ্পে পরিণত হওয়ার জন্য স্পেস খুব একটা পায় না, যার ফলে এই ক্ষেত্রে পানি আসলে ঠান্ডা থাকে না। প্রচন্ড গরমের মধ্যে এসি কক্ষে প্রবেশ করলে আরাম বোধ হয় কেন? মানে প্রচন্ড যখন গরম লাগবে তখন তুমি যদি এসি রুমে প্রবেশ করো তাহলে দেখবে যে তোমার কাছে আরাম লাগতেছে। কেন এমনটা হয়? প্রচন্ড গরমে পরিবেশের তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই আমাদের শরীর থেকে যে ঘাম বের হয় তা সহজে শুকায় না। অন্যদিকে এসি কক্ষে প্রবেশ করলে শরীর থেকে তাপ নিঃসরণ হতে পারে, আবার বাষ্পীভবনের কারণে শরীরে ঘাম দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়, কারণ কক্ষের বায়ু শুষ্ক থাকায় শরীরের ঘাম জলীয় বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ আমাদের শরীর থেকে গ্রহণ করে। তাহলে মূল বিষয়টা হচ্ছে প্রচন্ড গরমের সময় পরিবেশের তাপমাত্রা অনেক বেশি থাকে, যার ফলে আমার শরীর থেকে হচ্ছে মানে শরীরে একটা তো গরম অনুভূত হয়, আবার শরীরে ঘামগুলো বাষ্পে পরিণত হতে পারে না। কিন্তু আমরা যখন এসি রুমে প্রবেশ করি তখন সেখানে যেটা ঘটে যে আমার শরীরে যেই ঘামগুলো আছে সেই ঘামগুলো খুব দ্রুত বাষ্পে পরিণত হতে পারে, যার ফলে ওই বাষ্পে পরিণত হওয়ার জন্য যে সুপ্ত তাপটা প্রয়োজন সেটা আমার বডি থেকে অ্যাবজর্ব করে। এই বডি থেকে অ্যাবজর্ব করার কারণে আমার বডির টেম্পারেচারটা কম থাকে। আবার এসি রুমের তো নর্মালি টেম্পারেচার কম থাকে, যার ফলে সেক্ষেত্রে আমরা আরাম বোধ করি। ঘর্মাক্তক দেহে পাখার বাতাস ঠান্ডা অনুভূত হয় কেন? ব্যাখ্যা করো। অথবা ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন? অথবা বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন? ব্যাপারটা সবগুলো প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার একই। আমাদের যখন শরীর ঘামে ভেজা থাকে অথবা শরীর ভেজা থাকে অথবা বাষ্প যখন তৈরি হয় তখন এই বাষ্পের জন্য আমাদের শরীর থেকে হিট অ্যাবজর্ব করে, অর্থাৎ তাপ শোষণ করে। যেহেতু তাপ শোষণ করে যার ফলে আমাদের বডির টেম্পারেচারটা কমে, অর্থাৎ আমাদের ঠান্ডা লাগে বা শীতলতার উদ্ভব হয় বা আমাদের কাছে আরাম লাগে। মূল কনসেপ্টটাই হচ্ছে এইটা যে ঘাম বাষ্পে হওয়ার সময় যেই সুপ্ত তাপটা প্রয়োজন সেটা আমাদের শরীর থেকে গ্রহণ করে বলেই এক্ষেত্রে শীতলতার উদ্ভব হয় বা শরীর ঠান্ডা লাগে বা আরাম লাগে। একটি গ্লাস ও একটি বালতির ভেতর একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাষ্পায়িত হবে?
বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাত্রের উপরিতলের ক্ষেত্রফলের উপর বা পানির উপরিতলের ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে। তো যেহেতু ক্ষেত্রফল বালতির ক্ষেত্রে বেশি, এক্ষেত্রে বাষ্পায়ন খুব দ্রুত হবে, আর বাষ্পায়ন এক্ষেত্রে খুব দ্রুত হবে বলে আমাদের এক্ষেত্রে বালতির পানি খুব দ্রুত বাষ্পে পরিণত হবে। তো এখানে আমরা টেক্সটে লিখতে পারি পানির বাষ্পায়নের উষ্ণতা এর উপর বায়ুর চাপ, বায়ুর শুষ্কতা, পানির উপরিতলের ক্ষেত্রফল ইত্যাদির উপর নির্ভর করে। একই পরিমাণ পানি গ্লাসে ও বালতিতে রাখলে বালতির পানির উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় বলে বালতির পানি বাষ্পায়ন দ্রুত হবে। জ্বর গায়ে জলপট্টি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। জ্বর গায়ে জলপট্টি দিলে তাপমাত্রা হ্রাস পায় কারণ জ্বর শরীরের তাপমাত্রা বেড়ে যায়, অপরপক্ষে জলপট্টির তাপমাত্রা কম থাকে। ফলে জলপট্টি দিলে শরীরের তাপ হারায় এবং জলপট্টি তাপ গ্রহণ করে, শরীরের তাপ হারায় বলে তাপমাত্রা হ্রাস পায়। মানে জলপট্টি মানে কি, কাপড় জলে ভেজানো থাকে, যার ফলে এটা কি তাপমাত্রা অনেক কম থাকে না, আর আমাদের বডি টেম্পারেচার বেশি থাকে। আমরা জানি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়, যার ফলে কি হয় তোমার ওই যে এটা কি বলে, যে জলপট্টিটা আছে বা কাপড়, ভেজা কাপড়টা আছে, এটা অনেক বেশি তাপ আমাদের বডি থেকে অ্যাবজর্ব করে, যার ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমে আসে এবং এই ক্ষেত্রে আমরা একটু মানে আরাম পেতে শুরু করি। এই জন্য জ্বর হলে মূলত কপালে জলপট্টি দেওয়া হয়, কারণ কপালের তাপমাত্রা অনেক বেশি থাকে। দেখো, তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করো। একটু আগে আমরা যেটা বলছিলাম এটাই মূলত হচ্ছে তাপ পরিমাপের মূলনীতি, যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে আনা হয়, ভিন্ন তাপমাত্রা ধরো একটা 20 ডিগ্রি সেলসিয়াস, একটা 10 ডিগ্রি সেলসিয়াস, দুইটাকে যখন আমরা তাপীয় সংস্পর্শে আনবো, তাপীয় সংস্পর্শে আনা মানে হচ্ছে যখন একজন থেকে আরেকজন তাপ আদান প্রদান করতে পারবে, তখন যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। আর এই গ্রহণ বর্জনের সময় যদি কোনো রকম তাপ অন্যভাবে নষ্ট না হয়, তাহলে যার তাপমাত্রা বেশি সে যতটুকু তাপ বর্জন করবে, যার তাপমাত্রা কম সে ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে, অর্থাৎ গৃহীত আর বর্জিত তাপের পরিমাণ সমান হবে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে কি, যে ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে, এবং গ্রহণ বর্জনের সময় অন্য কোনোভাবে যদি তাপ নষ্ট না হয় তাহলে বর্জিত আর গৃহীত তাপ সমান থাকবে। তো আমরা টেক্সটে এই কথাটাই হচ্ছে লিখতে পারি যে ভিন্ন তাপমাত্রা দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়, যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, আর যে বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। যদি গ্রহণ ও বর্জনের সময় তাপের কোনো অংশ পরিবহন, পরিচলন বা বিকিরণ প্রক্রিয়ায়, মানে এটা হচ্ছে যে তিনটা প্রক্রিয়া তাপের পরিবহনের ক্ষেত্রে, প্রক্রিয়া পরিবেশে না চলে যায়, তবে বেশি তাপমাত্রা বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, কম তাপমাত্রা বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। এক লাইনে আমরা বলতে পারি মোট বর্জিত তাপ সমান হচ্ছে মোট গৃহীত তাপ। এটাই তাপ পরিমাপের মূলনীতি। তো এটাই ছিল এই ক্লাসে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা বা বিশ্লেষণ। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি ইজি ফিজিক্স বই থেকে, যে বইয়ের মধ্যে তোমরা এই প্রশ্নগুলার মানে কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখে নিতে পারবে, এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।